তরফ থেকে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমরা একটু আগে সন্ধ্যা 6টায় ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির তরফ থেকে আমরা একটা মেমোরেন্ডাম দিই, দেখা করি ওনার সাথে একটা মেমোরেন্ডাম দিই। মেমোরেন্ডামের মূল বিষয়বস্তু হচ্ছে ত্রিপুরার মানুষের জীবনে এই মুহূর্তের যা খুবই অপরিহার্য, যাকে না হলে পরে ত্রিপুরার সমাজ জীবন আর চলতে পারে না, অন্ধকারের গলিতে চলে এসছে ত্রিপুরা। এরকম 4টি বিষয় নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি ওনার অফিস ঘরে। আমাদের যেই বক্তব্য ছিল সেই বক্তব্যের মূল কথা হচ্ছে, আমরা অনেক ইতিহাস টানতে চাই না যে বর্তমান ডবল ইঞ্জিনের সরকারের সময়তে ত্রিপুরায় কী চলছে, আইন শৃঙ্খলা কোন জায়গায় আছে, তার বিস্তারিত ইতিহাস আমরা ওনার কাছে বলিনি। আমরা শুধু সেপ্টেম্বর মাসের কয়েকটি ঘটনার কথা নির্দিষ্টভাবে বলেছি, যেটা মধ্যে প্রধান বিষয় হচ্ছে মহিলাদের সংক্রান্ত যে অভিযোগগুলো, আক্রমণ, মহিলাদের অ্যাট্রোসিটিজ অন উইমেন, এটা ব্যাপকভাবে আমাদের রাজ্যে বেড়ে গেছে এবং যা আমাদের সমাজ জীবনকে দারুণভাবে কুলসিত করছে। মা বোনরা ইজ্জত নিয়ে বাঁচতে পারছেন না, স্কুলে মেয়েরা যেতে পারছেন না, মা বোনরা রাস্তাঘাটে বেরোতে পারছেন না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এখানে আমরা ওনার কাছে কয়েকটা উদাহরণ হিসাবে কয়েকটা ঘটনার কথা শুধু উল্লেখ করেছি, যা এই মাসের মধ্যে ঘটেছে। তার বিস্তারিত আমি বলছি না, আপনারা আমাদের মেমোরেন্ডাম পেয়েছেন, সেই মেমোরেন্ডামের মধ্যে আছে। মহিলাদের উপরে অপরাধ সংক্রান্ত বিষয় ত্রিপুরায় যেভাবে বেড়েছে তা ত্রিপুরার মানুষের পক্ষে লজ্জাজনক অবস্থায় তৈরি করেছে। আমাদের মুখ দেখানোর কোনো উপায় নেই, আমাদের সমাজ জীবন দারুণভাবে কুলসিত হয়েছে। দ্বিতীয়ত, এখানে যা হচ্ছে এখন নতুন করে আইন শৃঙ্খলার অবনতি নয়, নতুন করে যা হচ্ছে মব লিঞ্চিং, সংঘবদ্ধভাবে মানুষকে আক্রমণ করা, পিটিয়ে খুন করা, এটা চলছে। এরকম এই মাসের কয়েকটি ঘটনাবলী ওনার নজরে এনেছি আমরা। সেই ঘটনাগুলোর কথাও আমি আপনাদের কাছে বলছি না, আমাদের মেমোরেন্ডামের মধ্যে বলা আছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা একটা সভ্য সমাজে এটা শোভা পায় না। এটা একটা বর্বরতার শামিল। মহিলাদের উপরে আক্রমণ, সংঘবদ্ধ হয়ে কোনো একটা ব্যক্তিকে খুন করা, এই আক্রমণ হচ্ছে বর্বরতার শামিল। এই বর্বরতার দিকে ত্রিপুরা দ্রুত ধাবিত হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা, ত্রিপুরার সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের এই মেমোরেন্ডামকে বলছেন যে এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু পুলিশের তরফ থেকে ভূমিকা কি? পুলিশের একটি অংশ এই ঘটনার নীরব দর্শক। ওরা এই ঘটনাগুলোতে যদি এই ধরনের অপরাধ যদি এরা কঠোরতম ব্যবস্থা, দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তারা যদি চার্জশিট সাবমিট না করে বা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে এই দুর্বৃত্তদের থামানো যাবে না। এই দুর্বৃত্তপনা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ত্রিপুরার সমাজ জীবন, শুধু রাজনৈতিক জীবন না, শুধু রাজনৈতিক নির্বিশেষে আমরা সবাই আক্রান্ত হয়ে পড়ব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পুলিশের একটা অংশ নিষ্ক্রিয় থাকছে এবং আরও খারাপ হচ্ছে পুলিশের একটি অংশ কোনো না কোনোভাবে এই যারা গ্যাং র্যাপ করছে, এই যারা মব লিঞ্চিংয়ের অংশীদার, তাদের সঙ্গে বসে থানাতে কোলাগুলি করছে এবং এতেই ওরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে, এরা রাজনৈতিক আশ্রয় পেয়ে যাচ্ছে। এর অধিকাংশ ঘটনাগুলোর মধ্যে আসামিদের সঙ্গে শাসক পার্টির পরোক্ষ সংযোগ আমরা লক্ষ্য করেছি। এটা আপনারাও আপনাদের খবরের কাগজগুলোতে, সংবাদ মাধ্যমে এটা বারবার প্রকাশিত হয়েছে।
দ্বিতীয়ত আমরা যে বিষয়টা ওনার কাছে নিয়েছি সেটা হচ্ছে আমাদের যে বিরাট বিপর্যয় ঘটে গেল আমাদের জীবনের উপর দিয়ে, ত্রিপুরার মানুষের জীবনের উপর দিয়ে, সেটা হচ্ছে বন্যা, ভূমিধস, আমাদের ক্ষয়ক্ষতি এবং আমাদের যা অর্থনীতিকে দারুণভাবে বিপর্যস্ত করেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি, আপনি যখন সর্বদলীয় সভা করেছেন, আপনি যখন বিধানসভার অধিবেশন করেছেন, আমরা বামপন্থী এমএলএরা এবং বামফ্রন্টের পার্টিগুলো আমরা শুধু আপনাদের একথাই বলেছি সরকারকে, এখন সবারই মূল কাজ হচ্ছে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার করা এবং তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করা। এটাই আমাদের প্রধান কাজ। তাদের কাছে রিলিফ সাহায্য কীভাবে বন্টন করা যায় সেইভাবে দেখো। কিন্তু তার এই বন্যার পরে অনেক দিন চলে গেছে। এখন কি হচ্ছে, এখন এই বন্যা দুর্গত মানুষদের যে রিলিফের কথাগুলো ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে, এমনকি কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরাও যে সমস্ত কথা বলেছিলেন এখন সেটা তারা পাচ্ছেন না। পাওয়া তো দূরের কথা, আপনারা জানেন যে এই ঘটনাতে যেই পরিবারের একজন বা একাধিক লোক মারা গেছেন, ভূমিধসে হবে, জলোচ্ছ্বাসে জলে টেনে নিয়ে মরে যেতে পারে, তাদেরকে যেই ক্ষতিপূরণ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে 4 লক্ষ টাকা দেওয়ার কথা, সেই টাকাও সবাই পায়নি। এবং সেটা মুখ্যমন্ত্রীও স্বীকার করছেন যে হ্যাঁ সবাই এখনো পায়নি। তো এতদিন লাগবে কেন? তাও 4 লক্ষ টাকা। একটা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির তার জীবনের বিনিময়ে যদি 4 লক্ষ টাকা হয়, এটা একদম অপ্রতুল। আমরা বলেছি তোমরা এটা বাড়াতে হবে এবং এই পরিমাণ বাড়িয়ে সবাইকে, এইতে যারা মারা গেছেন সবাইকে দিতে হবে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে এই প্রলয়ঙ্কারী যে বন্যা হয়ে গেল, সেই বন্যায় অনেক বাড়িঘর তার চিহ্নমাত্র নেই। ঘরগুলো উড়িয়ে গেছে একদম নদীর জলে, কোথায় ভেসে গিয়েছে জানে না। গৃহহীন মানুষ, পুরো ঘর চলে গেছে, পুরো বাড়ি চলে গেছে। তারা শরণার্থী শিবিরে, আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল। আশ্রয় শিবিরে পর্যাপ্ত পরিমাণ যে সাহায্য সহযোগিতা সরকারের তরফ থেকে করার কথা ছিল তা তো করা হয়নি। উপরন্তু আমরা বামপন্থীরা ধন্যবাদ জানাবো ত্রিপুরার বিভিন্ন এনজিওগুলো, ক্লাবগুলো, বিভিন্ন রাজনৈতিক দল, তারা যে সহযোগিতা করেছেন তার উপরেই নির্ভর করে শরণার্থী ক্যাম্পগুলোতে মানুষ খাওয়া দাওয়া কিছু পেয়েছে। কিন্তু এখন সরকার থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, ক্যাম্প খালি করো, বাড়িতে ফিরে যাও। হ্যাঁ, আমরাও চাই স্কুলে পড়াশুনো হবে, কলেজে পড়াশুনো হবে, বালবাড়ি কেন্দ্রে পড়াশুনো হবে, সরকারি আবাসে রয়েছে, সরকারি অফিসে কাজ হবে, কাজেই বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু কোথায় বাড়ি? বন্যার জলে ভেসে গেছে, তার ঘরের চিহ্ন নেই, সে কোথায় যাবে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম, আপনার অফিসাররা যে চাপ সৃষ্টি করছে বাড়ি ফিরে যাওয়ার জন্য, ওরা কোথায় যাবে? উনি বলেছেন তা তো বলার কথা না, আমি খোঁজ নেব, আপনারা নির্দিষ্ট করে বলুন, আমরা নির্দিষ্ট করে নাম দেব। কমরেড জিতেন চৌধুরী, উনি আমাদের পার্টির নেতা, উনি বলেছেন আমি নির্দিষ্ট নাম দিচ্ছি, আপনি নির্দিষ্টভাবে ব্যবস্থা নিন। এই ক্যাম্পগুলোতে লোকগুলো কোথায় যাবে এখন? ওদের তো বাড়িঘর চলে গেছে, আপনারাও স্বীকার করছেন বাড়িঘর নেই, তাহলে লোকগুলো যাবে কোথায়? তাহলে ওদেরকে বাড়ি ঘর তৈরি করে দিতে হবে। অনেক পরিকল্পনা আছে, ইচ্ছা করলে সরকার, ভারত সরকার, ত্রিপুরা সরকার ওদের ঘরটা তৈরি করে দিতে পারে, ঘরটা মেরামত করে দিতে পারে। যাদের বাড়িঘর ভেঙেছে তাদের মেরামত করে দিতে পারে। যাদের একদম ওয়াশ আউট, একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, তাদেরকে নতুন করে ঘর না দিয়ে তাদের কোথায় যাবে তাদেরকে এটা করতে হবে। দ্বিতীয়ত, বন্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের অর্থনীতি। আমাদের ত্রিপুরার অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি। অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন। আগরতলা শহরেও যারা বসবাস করেন তারা অধিকাংশ কৃষির সঙ্গে সম্পর্কিত। এই আগরতলা শহরের কিছু শহরের এলাকার কিছু রাস্তার দুই পাশের কিছু লোকের বাইরে বাকি যারা সদর মহকুমারও আক্রান্ত, তারা অধিকাংশ কৃষির সঙ্গে সম্পর্কিত। কৃষির জমি ধূলিসাৎ হয়ে গেছে,
জমি চিহ্নিত করার কোনো উপায় নেই। নদী তার প্রধান গতিপথ চেঞ্জ করে অন্য গতিপথ নিয়ে নিয়েছে। জমির সীমানা চিহ্নিত করা দুঃসাধ্য হয়ে যাচ্ছে। কৃষক তার নিজের জমি নিজে চিনতে পারছে না। জমির উপরে কোথাও কোথাও 1 হাঁটুর উপরে বালি স্তূপ জড়ো হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও স্বীকার করছেন, হ্যাঁ এরকম তো হয়েছে। তো হলে পরে এই কৃষি কি করে হবে? এই খন্দ করতে পারলই না, কিন্তু এই খন্দ যাওয়ার পরে যে চাষ করবে সে কি করে করবে? যদি না এই বালি সরিয়ে যদি আইল বানতে না পারে, জমির আইল বানতে না পারে, জমিতে যদি জল তৈরি করতে না পারে, জল জমা করতে না পারে, তাহলে কি করে হবে? হতে পারে না। কাজে বালিগুলো সরানোর ব্যবস্থা করুন। জমিতে যদি চাষ করতে হয়, বড় বড় সাংবাদিক সম্মেলন করে প্রতিদিন একটা নোটিফিকেশন দিলে তো চলবে না। তো বালিগুলো সরানোর জন্য আপনি সবচেয়ে ভালো প্রকল্প MGM রেগা প্রকল্পের প্রয়োগ করুন। কৃষক নিজে নিজের জমির বালি পরিষ্কার করবে, সে নিজে টাকা পাবে। অন্য যারা জমি নেই তারাও কাজ করতে পারবে। আপনার অভাব অনটন গ্রামের মধ্যে দারুণভাবে বেড়েছে এবং সেটা অনেকটা কমবে। কিন্তু আপনার হাতে টাকা কোথায়? আপনি টাকা দিচ্ছেন না কেন MGM রেগা এই সমস্ত জায়গাতে প্রয়োগ হচ্ছে না? কাজেই এই জমিগুলোর বালি পরিষ্কার করুন। কৃষকদের প্রতি একটা উপহাস। সরকারের নিজের কৃষি দপ্তর নিজে বলছে একখানি জমিতে লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে। সবজির কথা বাদ দিলাম, সবজিতে আরো অনেক বেশি টাকা ক্ষতি হয়েছে। গোটা সবজি চাষ শেষ হয়ে গেছে। কিন্তু ধানের জমি যেগুলো, যা না হলে পরে আগামী দিনে ত্রিপুরার মানুষ শুধু রেশনের উপরে, বাইরের চাঁদের উপরে নির্ভর করতে হবে। ত্রিপুরার জমিতে যদি চাষই করতে না পারে কোথায় যাবে? কাজেই আপনি যদি চাষ করতে হয় বালিগুলো সরানোর ব্যবস্থা করুন এবং নতুন করে চাষ করার জন্য ব্যবস্থা করুন। সরকার বলছে 1000 টাকা দেবে প্রতি কানিতে। এটা উপহাস ছাড়া কি? এটা চূড়ান্ত উপহাস। এটা হতে পারে না। প্রত্যেক পরিবারকে আমার যদি 4 কানেও জমি নষ্ট হয় তাহলে পরে 1000 টাকা। তো আমি কি করব 1000 টাকা দিয়ে? কয়জন শ্রমিক পাওয়া যাবে? কি করে আমি এই বালি সরাবো? কি করে আমি এই জমি সংস্কার করব? ল্যান্ড রিক্লেমেশনের জন্য বামফ্রন্টের সময়তেও অনেক কাজ হয়েছে। লুঙ্গা জমিকে পরিষ্কার করা হয়েছে, আইল বেঁধেছে, ড্রেন করেছে। এইভাবে করা যায়। সরকার ইচ্ছা করলে সেটা করতে পারে। কৃষি দপ্তর এটা করতে পারে। সেচ দপ্তর ইচ্ছা করলে তার সঙ্গে যুক্ত হতে পারে। সেচের সমস্ত প্রকল্পগুলো স্বাভাবিক। এটা যে ধরনের বন্যা হয়েছে, সেচ প্রকল্পগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কোথায় জমিতে জল আসবে? কাজেই এই সেচ প্রকল্পগুলো সঙ্গে সঙ্গে মেরামত করা। আর এই যে উপহাস করছেন একটা পরিবারে আপনি 1000 টাকা দেবেন, আবার বিবেচনা করুন, আবার চিন্তা করুন। আমরা ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন না, কিন্তু চাষের ব্যবস্থা করার জন্য যা করা দরকার অতটুকু তো করতে হবে। তার বালিগুলো তো সরিয়ে দিতে হবে, বীজটা তো তাকে দিতে হবে, লোনটা তো তাকে দিতে হবে। ব্যাংকে সেভাবে বলুন যেন বিনা সুদে লোনটা দেন, অ্যাটলিস্ট সে যেন পরের কাজটা করতে পারে। কারণ তার ক্যাশ ক্যাপিটাল থেকে আরম্ভ করে সব কিছু ধুয়ে মুছে চলে গেছে বন্যার ফলে। মাছ চাষ, মাছের, এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যের কৃষকরা শুধু ধানের চাষ করে না বা শুধু রাবার বাগান করে না, একই সঙ্গে বাঁচতে গেলে পরে তাকে একই সঙ্গে মাছের চাষ করতে হয়, তাকে রাবার বাগানও এক কানে করতে হয়, তাকে ফলের বাগানও করতে হয়, তাকে কৃষি দিয়ে তার সবজির চাষও করতে হয়। এটাই হচ্ছে কৃষকের সাধারণ চরিত্র, এটাই করে কৃষকরা। তো আপনি যদি 1000 টাকা দিয়ে যদি দায়িত্ব খালাস করেন তাহলে মাছের কি হবে? কাজে আপনি পুকুরগুলোর এখন জল কমে গেছে, জল সরে গেছে, পুকুরগুলোতে বিনে পয়সায় মাছের বাচ্চা দিন, মাছের খাবার দিন এবং পশু ইত্যাদি গবাদি পশু সহ অন্যান্য পশু পাখি যেটা নষ্ট হয়েছে কৃষকদের যথাযথ সহযোগিতা করুন। ক্ষতিপূরণ দিতে পারবেন না, এই সাধ্য সরকারের নেই। আমরাও চাইনি যে ক্ষতিপূরণ দেন, ক্ষতিপূরণ অনেক বড় কথা, কিন্তু তাকে তো সহযোগিতা করতে হবে। হাল চাষ করতে গেলে তাকে তো গরু লাগবে, গরু কিনতে গেলে পরে হাজার হাজার টাকা, তার তো নিজের ক্যাপিটাল নেই, পুঁজি নেই, তাকে তো ব্যাংক থেকে টাকা আনতে হবে। আপনি সাহায্য করুন, ঋণ ওদের এইগুলো মকুব করে দিন, ইন্টারেস্টগুলো,
সুদগুলো মুকুব করে দিন, যাতে করে সে ঋণ আনতে পারে এবং চাষ করতে আরম্ভ করে। আর এটা যদি করা না যায়, ত্রিপুরার যারা কৃষক তারা নয়, শুধু ত্রিপুরার ব্যবসায়ী সমাজ, মধ্যবিত্ত কেউ বাঁচবে না, কারণ এরাই সংখ্যাগরিষ্ঠ। এদের হাতে যদি পয়সা না থাকে ত্রিপুরার বাজার অচল হয়ে যাবে। আপনি কি ভাবছেন? উনি রাজি আমাদের সঙ্গে একমত হয়েছেন মৌখিকভাবে যে হ্যাঁ, এটা ঠিক যে ত্রিপুরার কৃষি অর্থনীতিকে যদি আমি আবার চালু করতে না পারি, তাহলে পরে এটা চলবে না। এখানে 3 নম্বর বন্যার ব্যাপারে এটা হচ্ছে, এবং উনি নিজে স্বীকার করেছেন কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য আসছে না। ওনার অফিসার পাঠাচ্ছেন, হোম মিনিস্টারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার সঙ্গে কথা বলেছেন, সব বড় বড় কথা হচ্ছে, ওদিকেও বড় বড় কথা। আপনি প্রধানমন্ত্রী নিজে বলছে গুজরাটে যখন বন্যা হলো কোনো টাকার অভাব হবে না। আমি জানি তো, গুজরাট কি ভারতবর্ষের অঙ্গরাজ্য হলে পরে ত্রিপুরা কি ভারতবর্ষের অঙ্গরাজ্য না? ত্রিপুরাবাসী কি ভারতবর্ষের অঙ্গরাজ্য না? একই দলের সরকার, একই ডাবল ইঞ্জিন চলছে, তো কেন এখানে আসবে না? এটা কি বিজেপির বন্ধুরা, সমর্থক যারা যারা ক্ষতিগ্রস্ত, এরা কি জানেন না? এটাকে বুঝতে পারছেন না? এবং এই ধরনের ঘটনাগুলো এখানে ঘটছে। এই যে রিলিফ, ওদেরকে সহযোগিতা বন্টন করা বলেন, এই ক্ষেত্রে আমরা এতদিন চুপ ছিলাম, সরকারকে সমর্থন করে এসেছিলাম, কিন্তু এখন দেখি সরকারের চেহারাটা পরিষ্কার হয়ে যাচ্ছে, নোংরামিটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে রাজনীতিকরণ করা হচ্ছে। সরকারি কর্মচারীরা না, মণ্ডলের নেতারা তালিকা তৈরি করবেন কে সাহায্য পাবে কে সাহায্য পাবে না। হতে পারে এটা? গোটা গ্রাম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। একটা বামপন্থী সমর্থক পরিবার বলে তার সাহায্য পাবে না, সে ক্যাম্পে থাকতে পারবে না, বাড়ি ফিরে যেতে হবে, তার গৃহ নির্মাণ হবে না, ঘর তৈরি করার ব্যবস্থা হবে না, তাকে সাহায্য দেওয়া হবে না। আর এটা কি হতে পারে? এই ধরনের দলবাজি, নোংরামি এটা চলছে। আপনি হস্তক্ষেপ করুন, আপনি মুখ্যমন্ত্রী, আপনি সব দলের মানুষে আপনার উপরে বিশ্বাস রাখবে, আপনি হস্তক্ষেপ করুন। আপনি যদি হস্তক্ষেপ না করেন তাহলে পরে এটা চরম অন্যায়। মানুষের প্রতি এই অন্যায়কে বন্ধ করুন, এই দলবাজি বন্ধ করুন। এখন চলছে এইরকম, এখন এই অবস্থা থেকে হস্তক্ষেপ করুন। আমরা আর একটি ঘটনা, তৃতীয়ত 2টি ঘটনার কথা আমরা উল্লেখ করেছি, আপনাদের খবরের কাগজে, সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত হয়েছে। গন্ডাছড়া যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল, আরেকটা ঘটনা কৈতরাই বাড়ি, রানীর বাজারে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। সাম্প্রদায়িকভাবে ট্রাইবেল বাঙালি, হিন্দু মুসলমান, এরকম অবস্থা তৈরি হয়েছে, এবং সবটা ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিতিতে। এখন যারা ক্যাম্পে আছে, যাদের বাড়িঘর ধূলিসাৎ করে দিয়েছে, গন্ডাছড়াতে বলেন আর ওইখানে বলেন, রানীর বাজারের ওইখানে বলেন, তারা ক্যাম্পে আছে, তাদেরকেও একই রকমভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, বাড়ি ফিরে যাও। ঘরে নেই, তার ঘরটাই পুড়ে দিয়েছে, ঘরটাই ভেঙে দিয়েছে, ওর মালামাল, স্থাবর অস্থাবর সম্পত্তি যা ছিল সব লুট করে নিয়েছে। আপনারা অত্যন্ত কারেক্ট নিউজ দিয়েছিলেন যে প্রথম লুট করেছে, তারপরে আগুন দিয়েছে। তো এই ঘটনা ঘটার পরে তারা বাড়ি কোথায় যাবে? তাদের তো ঘরটা তৈরি করে দিন, ওটা তৈরি করতে সাহায্য করুন, তারপরে আপনি তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন। এরা নিরাপত্তার অভাবের জন্য তারা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। সাম্প্রদায়িক উত্তেজনা হলে পরে যা হয় তাই হয়েছে, এবং সেটাকে প্রশমিত করার জন্য আপনি সেই জায়গায় তাদের আশ্বস্ত করার জন্য ক্যাম্প স্থাপন করুন। সেটা রানীর বাজারের এখানে, গন্ডাছড়ার প্রত্যন্ত এলাকায়, যেখানে এই লোকরা উদ্বাস্তু হয়ে চলে আসতে বাধ্য হয়েছে, সেই জায়গায় যতক্ষণ পর্যন্ত স্থায়ী পুলিশ পিকেট না বসে, ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা থেকে উঠতে পারবে না, ওটা সম্ভব নয়। এই চাপ সৃষ্টি করবেন না, এটা বন্ধ করুন। আপনি পুলিশকে বলুন, আপনার কর্তৃপক্ষকে বলুন, এখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী যেন মোতায়েন থাকে স্থায়ীভাবে, এবং তাদের যেন ঘর বাড়িগুলো মেরামত করা হয়,
তাদেরকে সহযোগিতা করা হয়, ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন না। এখানে 8টি পরিবার, মুসলিম পরিবারের উপরে যা ঘটেছে, এবং আপনাদের খবরের কাগজে বেরিয়ে এসছে একজন মাননীয় মন্ত্রী, উনি নিকটবর্তী এলাকা থেকে সমস্ত উত্তেজনা ছড়িয়েছেন। এইভাবে আমাদের ত্রিপুরা অভ্যস্ত ছিল না, কোনো সময়, কোনো দিন হয়নি। এই ত্রিপুরা রাজার আমল ছিল, এই ত্রিপুরায় কংগ্রেসের রাজত্ব ছিল, এই ত্রিপুরায় বামফ্রন্ট ছিল, এই ত্রিপুরায় কংগ্রেস টিউজেসের রাজত্ব ছিল। কিন্তু ট্রাইবেল, বাঙালি, হিন্দু, মুসলমান, খ্রিস্টানদের এই সম্পর্ক কোনো দিন ত্রিপুরায় হয়নি, যা খুবই উদ্বেগের বিষয়। বামফ্রন্ট এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছে যে আমাদের পারস্পরিক সম্পর্ক জনগণের মধ্যে উদ্বেগজনক জায়গায় দাঁড় করিয়েছে, এবং ত্রিপুরায় একটা জঙ্গলের রাজত্বে পরিণত হবে। আইনের শাসন নয়, সুশাসন নয়, একটা জঙ্গল হবে, এবং এখানে শ্মশানভূমি হবে যদি না আপনারা, কারণ এই শক্তিগুলো যারা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে, যারা ট্রাইবেল বাঙালির বিরোধ সৃষ্টি করে, যারা হিন্দু মুসলমানের বিরোধ সৃষ্টি করে, প্রকাশ্যে রাস্তায় তারা খোলা তরোয়াল নিয়ে এখন সামনে প্রকাশ্য ঘোষণা করছে এই সমস্ত কথাবার্তা। এটা সরকারের অজানাতা নয়, আমাদের অভিযোগ না, এটা মানুষের বাস্তব পক্ষে এই ঘটনাগুলো ঘটছে। একে যদি আপনি হস্তক্ষেপ না করেন, দমন না করেন, তাহলে ত্রিপুরার সাম্প্রদায়িক ঐক্য, ত্রিপুরার জাতিগত ঐক্য, ত্রিপুরা থাকবে না। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা না, এটা অরাজকতার রাজত্ব হবে, অন্ধকারের রাজত্ব হবে, এক ত্রিপুরা থাকবে না মানুষকে এক করতে না পারলে পরে। এবং এই সমস্ত কাজে রিলিফ বন্টন থেকে আরম্ভ করে, এই মা বোনদের সম্মান ইজ্জত রক্ষা করা থেকে আরম্ভ করে, আপনি শেষ পর্যন্ত আমরা যে দুটো উদাহরণ দিলাম দুইটা জায়গার, এই সব কিছুতেই আপনার প্রশাসনের চাই নিরপেক্ষ ভূমিকা। যা নিরপেক্ষ ভূমিকা বলতে আমাদের পার্টিজান হওয়ার দরকার নেই, এগুলো কোনোটা পার্টি, সিপিআইএম, বামফ্রন্ট, বিজেপির বিষয় না। আপনাদেরকে সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকতে হবে, আইনের প্রতি অফিসাররা দায়বদ্ধ থাকতে হবে। যারা এই দায়বদ্ধতা পালন করতে পারবে না তাদেরকে ব্যবস্থা নিন আপনি, নতুবা ত্রিপুরা এক থাকবে না। মুখ্যমন্ত্রী, আমরা সবাই বলেছি, আমাদের কথা শুনেছেন, এবং শুনে উনি বলেছেন, উনি কিছু কিছু ক্ষেত্রে উনি বলেছেন যে আমি তো এটা বলেছি, এটা করেছি। আমরা বলেছি, হ্যাঁ আপনি বলেছেন। আমরা শেষবার বললাম, দুর্গাপুজো, শারদোৎসব আমাদের ত্রিপুরার ট্রাইবেল, বাঙালি, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবারই উৎসব। এই শারদোৎসবে আপনি খুব, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আপনি খুব ভালো আবেদন করেছেন, জুলুম করবেন না, জুলুম করবেন না। যে যায় চাঁদা দিতে চায়, বন্যা দুর্গত এইরকম অবস্থায় ত্রিপুরাতে কোনো রকমের পূজাটা, মায়ের অর্চনা, বন্দনা করতে হবে, করুন, কোনো জুলুম করবেন না। কিন্তু কে শুনছে আপনার কথা? কেউ পাত্তা দিচ্ছে আপনার? কেউ তো পাত্তা দিচ্ছে না। উনি নিজে উদাহরণ দিলেন, হ্যাঁ এটা ঘটনা ঠিক, আমি তো একটা ক্লাবকে বন্ধ করে দিলাম। আমরা কোনো ক্লাব বন্ধ করা, অমুক করার এইসবের পক্ষে না। আমরা চাইছি মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন, উনি নিজে ভালো মানুষ দেখাচ্ছেন, কিন্তু ওনার প্রশাসন কোথায়, ওনার দলটা কোথায়? ওনার দলের তরফ থেকে কেন এই কথাটা নেই? উনি কেন, ওনার দল লোকরা যারা ক্লাব করছে, যারা এই গুন্ডামিগুলো করছে, যারা এই যে মহিলাদের উপরে আক্রমণ থেকে আরম্ভ করে মব লিঞ্চিং এবং পূজা পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, এ তো অন্ধকারের জীবরা এখন সামনে চলে এসছে। আপনি হস্তক্ষেপ করুন। মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনেছেন, বলেছেন যে আপনারাও নির্দিষ্টভাবে দিন, আমি নির্দিষ্টভাবে ব্যবস্থা নেব। আমি জেলা শাসক, পুলিশের এসপিদের সঙ্গে কথা বলবো, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। আমার অতটুকুই বলায়, কমরেড জিতেন্দ্র চৌধুরী এবং আমার অন্য কলিগরাও তারা এই সমস্ত নির্দিষ্টভাবে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো সম্পর্কে বলবেন। স্মারকলিপি সম্পর্কে শুনেছেন, এগুলোর কপি সবাই গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা সবাই নিচে পেয়ে গেছে ইতিমধ্যে, দরকার নেই। তো মূলত আমরা আজকে গেছি যে রাজ্যের 40 লক্ষ মানুষ সামনে, আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে একটা উৎসব, ধনী গরিব এবং সমস্ত ধর্ম বর্ণ
এই সময়তে যাতে নিশ্চিতে, নির্বিবাদে, নিরাপদে আমাদের এই উৎসবের সময়টা কাটে, এই মরশুমটা যায়। তো সেই জায়গায় আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক জোট বা এই কি বলে ফ্রন্ট হিসাবে রাজ্যে যেভাবে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে, তার সাথে হলো অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং দৈন্যতা, এরকম চলতে থাকলে পরে এই উৎসব কারোর জন্যই আনন্দমুখর হবে না, বরঞ্চ তার বিপরীত হবে। তো সেখানে আমরা যে মাত্র এই গত 1 মাসের উদাহরণ আমরা দিয়েছি ওনার কাছে। আমরা বলছি না, আমরা বিগত সময়ের কথা বলছি না। প্রায় প্রতিদিন খবরের কাগজে, সোশ্যাল মিডিয়াতে দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনকভাবে কোথাও না কোথাও কোনো মা, কোনো বোন, কোনো নাবালিকা, কোনো মাসুম কন্যা তার শ্লীলতাহানি, নির্যাতন ঘটনাগুলি ঘটছে। সেই ক্ষেত্রে নামকেও আসতে 2-1 ধরা পড়ে, কিন্তু দৃষ্টান্তমূলক কোথাও এই অপরাধীদের শাস্তির কোনো ঘটনা নেই। মাননীয় মুখ্যমন্ত্রীও পক্ষান্তরে স্বীকার করতে বাধ্য হয়েছেন। তার সাথে হলো সংঘবদ্ধ অপরাধ। হ্যাঁ, অপরাধ কম বেশি সবসময়ই হতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই অপরাধ যারা মানুষের জীবন সম্পত্তি রক্ষা করবে, তার যে ফান্ডামেন্টাল রাইট, নাগরিক অধিকার, এটাকে রক্ষা করবে, তাদের সহচর্যে, তাদের সাথে মানে একেবারে সেরকম কোলাবোরেশনে বা কনাইভান্সে ঘটনাগুলি ঘটছে। আমরা বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলছেন সন্ত্রাসমুক্ত ত্রিপুরা করতে চাই, শুধু আপনার সামনে না, আপনার পেছনেও আমরা আপনার এই বক্তব্যকে আমরা সমর্থন করি। আমরা বলেছি এবং আগামী দিনেও বলবো। আপনি মাঝে মধ্যে কোনো কোনো এই অনুষ্ঠানে গিয়ে বলেন এই যে চাঁদার জুলুম মানে বরদাস্ত করা হবে না, খুন জখম এই সমস্ত রেহাই পাবে না কেউ। কিন্তু আপনার এই বক্তব্য, আপনার মুখশ্রিত যে আওয়াজ, তার যে পরিধি অল্প পরিধির মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে, সে বেসারদের বাইরে গিয়ে পৌঁছচ্ছে না। কেন পৌঁছচ্ছে না? কারণ আপনার সেই যে ইচ্ছা, আপনার যে এই যে ডিটারমিনেশন, এটাকে যদি বাস্তবে রূপায়িত করতে হয়, যে মেশিনারি আপনার এই বক্তব্যকে মান্যতা দেবে, তার গ্যারান্টি তৈরি করবে, তা কার্যকরী করার জন্য সে ভূমিকা নেবে, তাদের সক্রিয় করতে হবে, তাদের ভূমিকা দেখতে হবে। গন্ডাছড়া পুলিশের পদস্থ অফিসারদের চোখের সামনে শত শত নিরাপত্তা কর্মী, তাদের উপস্থিতিতে সারা দেশ দেখেছে দোকান পাট বাড়ি ঘর জ্বলছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন তামাশা দেখার মতো সেখানে
সাক্ষী গোপাল দাঁড়িয়ে থাকছে। কৈতরাবাড়ি বলেছেন সেখানে অভিযোগ শুধু পদস্থ পুলিশ অফিসার না, একজন সাংবিধানিক ব্যক্তিত্ব তার সম্পর্কেও অভিযোগগুলো আসছে। তারপর এই যে মব লিঞ্চিং, গতকালই আমি চালাগাঙে আপনাদের এই পত্রিকায় খবর ইত্যাদি পড়ে তার প্রকৃত ঘটনা কি এটা দেখার জন্য এবং নিজের কানে শোনার জন্য, সেখানকার মানুষের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য আমি গেছি। মানে একটা অবিশ্বাস্য, অকল্পনীয়, অল্প এই নাবালিকা হোক বা সাবালিকা, অর্থাৎ 18 বছরের কম বা 18 বছরের বেশি কোনো মেয়ে যদি আরেকটা ছেলের সাথে সহমতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে, সেই বাড়ির অভিভাবকরা যদি পুলিশের কাছে অভিযোগ করে আমাদের ঘরের মেয়েকে এইভাবে অপহরণ করে নিয়ে গেছে, হ্যাঁ পুলিশ তদন্ত করবে, খোঁজ করবে, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবে, তাদের বয়ান নেবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। নতুন বাজার থানার পুলিশ তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে গেলেন। রাত 2টাতে পৌঁছে গেলেন সাবরুমের হরিণা নামক এক জায়গায়। এই ছেলে এবং মেয়েকে উদ্ধার করল, সঙ্গে সেই মেয়ের বাড়ির লোকজন, এবং সেখান থেকে এই ছেলে এবং মেয়েকে নিয়ে এসে রাস্তায় এক দফা অমানসিকভাবে তাকে পেটানো হলো। তার শরীরে মানে কি দিয়ে ইঞ্জেকশন ঢুকানো হলো। নতুন বাজার থানাতে লকআপে পড়ল। আবার পরদিন সে ছেলেকে বলছে তুমি বাড়ি চলে যাও। মেয়েকে তার পরিবার হাতে তুলে দেওয়া হলো। পুলিশ তো কাজটা করতে পারে না। পুলিশ সে যদি অন্যায় করে তাকে কোর্টে চালান দাও, তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী তদন্ত শুরু করো। এবং পুলিশের থানা থেকে ছেড়ে দেওয়াটাও এটাও সেই বাড়ির মেয়ের বাড়ি এবং সেখানকার প্রভাবশালী লোকেদের তাদের অঙ্গুলি হেলনে, তাদের নির্দেশিকায়, এবং থানা থেকে বের হয়ে আসার পরেই এরা আবার ধরে নিয়ে গিয়ে এমনভাবে পিটিয়ে আদমরা করে পাঠিয়ে দিল, সেখান থেকে তার পরিবার উঠিয়ে নিয়ে এসে চালাগাং হসপিটাল থেকে অমরপুর হসপিটাল, অমরপুর থেকে উদয়পুরের জেলা হসপিটাল, উদয়পুরের জেলা হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটাল, এখানে এসে তার জীবনদীপ নিভে গেল। দুর্ভাগ্য যে এরকম অস্বাভাবিক মৃত্যু হলে, শরীরে এরকমভাবে জখম হলে কোনো হাসপাতাল এইভাবে তাদেরকে ভর্তি করে না। আর যদি মারা যায় পুলিশের কাছে রিপোর্ট করে, পুলিশের অনুমতি ছাড়া সে ডেড বডি রিলিজ হয় না। ডেড বডি রিলিজ হয়ে গেল। যে কাজটা কোনো পোস্টমর্টম ছাড়া, যে কাজটা হাসপাতাল করার কথা, ডেড বডি নিয়ে এসে সেই ছেলে বাড়ির লোক চালাগাং থানাতে নিয়ে গেল। যাই হোক, চালাগাং থানা একটা প্রাথমিক দায়িত্ব পালন করেছে, তাদেরকে অমরপুর হসপিটালে নিয়ে পোস্টমর্টম করেছে। ছেলের বাবা মা তারা এফআইআর করেছে। নতুন বাজার থানার যে পুলিশ অফিসার, যার নেতৃত্বে ঘটনা হয়েছে, শাসক দলের একজন হুমরা চুমরা, তার নামে, এবং তাদের অভিযোগ সেই থানারই একজন পুলিশের কনস্টেবল এবং একজন এসপিও মেয়ের বাড়ির লোক আর
পুলিশ মিলে থানার দারোগা বাবুর সামনে এই ছেলেকে, একটা জ্যান্ত ছেলে 21 বছরের গৌতম দাস, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। যেমনটা হয়েছিল উদয়পুরে অভিজিৎ দে শিক্ষকের ক্ষেত্রেতে, সেখানেও পুলিশের ভূমিকা, হসপিটালের ভূমিকা। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, হ্যাঁ আপনি তো এই কথাগুলো বিধানসভাতে বলেছেন, আমি নোট করেছি। এগুলো শুনতে আমারও খুব খারাপ লাগে, কিন্তু আপনি তো খারাপ লাগে তো বলছেন, কোনো কোনো অনুষ্ঠানে গিয়ে আপনি নির্ঘোষ ঘোষণা করছেন, কিন্তু কোথাও একজন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। আর পুলিশের মধ্যে এ কতিপয় মেরুদণ্ডহীন ক্লিপ, যারা এইভাবে শাসক দলের পা চাটছে আর উচ্ছিষ্ট খেয়ে পেট ভরা করছে, এদের শাস্তি হয় না। কাজে অপরাধীরা মাথা উঁচু করে নির্ভয়ে সারা ত্রিপুরাজ্য ঘুরছে, যে কারণে এই যে গতকালও হলো চলন্ত স্কুটি, তার উপরে আরোহীকে বেলাবরে কুপিয়ে মারল, সেই সুনামরা ঘটনা হলো। আমরা বলেছি নির্দিষ্টভাবে কেলাগাঙ্গের সে ঘটনায় সে পুলিশ অফিসারের বিরুদ্ধে এবং মেডিকেল অফিসারের যদি কোনো ভূমিকা থাকে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেছেন আমি দেখব, ব্যবস্থা আমরা নেব। অভিজিৎদের বেলায় তিনি বলছেন আপনি নিজেই গেছেন, আপনি কথা দিয়েছেন। হ্যাঁ আমি কথা দিয়েছি। তিনি আবার বলছেন আমি দেখব। তো সেই জায়গায় আমরা কিন্তু আজকে কোনো রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে আমরা যাইনি। যে এই রাজ্যে আইন শৃঙ্খলার যে কি চরম বিপর্যয়, সেখানে 40 লক্ষ মানুষ আতঙ্কিত, এই ইস্যুগুলো আমরা নিয়ে গেছি। এরপর অর্থনৈতিক বন্যা ইত্যাদি এসছে, আমি বিস্তারিত বলছি না, শুধু একটাই বলবো, গন্ডাছড়া একটা হলো ঘটনা ঘটেছে পুলিশের একই কারণে, নির্লিপ্ততায়। এখন ত্রাণ বন্টনে গতকালই আমি গন্ডাছড়া গেছিলাম, আমার কাছে বেশ কিছু লোক আসলো, স্যার আমি গন্ডাছড়া এর আগে সমস্ত বাড়িগুলো আমি ঘুরেছি সারাটা দিন ধরে, বৃষ্টি ভিজে ভিজে। আপনি দেখেছেন আমার বাড়ি একেবারে মাটিতে মিশে গেছে। আমি যৎসামান্য একটু অল্প সাহায্য করেছে, আর যার কিছুই হয়নি তাকে প্রথম কিস্তিতে 95,000, আবার 2 লক্ষ, আবার বলা হচ্ছে শুধু তা নয়, একই পরিবারের মধ্যে 2 জনের নামে স্যাংশন। এটাও মুখ্যমন্ত্রীকে বলেছি আপনি তদন্ত করান। আমি কালকে বলে এসেছি আমি মুখ্যমন্ত্রীকে দেখা করবো আগামীকাল। তো কেন হচ্ছে এগুলো? যে প্রশাসনের ভিতরে আমার কমরেডরা বলেছেন যে এক শ্রেণীর সংবিধান বহির্ভূত ক্ষমতাবান লোক এমনভাবে তারা আঙ্গুল চালাচ্ছে, সেখানে প্রশাসনের একটা অংশ এদের কাছে মাথা নত করে দিচ্ছে। এই ঘটনা কোনো সরকারের পক্ষে, কোনো রাজ্যের পক্ষে মঙ্গল নয়। এটা যদি ঘটে, এই ত্রিপুরাজ্যের মধ্যে কোনো অর্থনৈতিক শৃঙ্খলা, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছুই একদম বিসর্জন হয়ে যাবে। আজকে সেই জায়গায় করছি। তো এই ঘটনা সর্বশেষ আর একটা ঘটনা বলেছি, এই যে কৈতরাবাড়ি ঘটনা হলো, আমাদের প্রতিবেশী দেশের মধ্যে সেখানে একটা উত্তেজনা স্বাভাবিক, সে দেশ নিয়ন্ত্রণ আমরা করতে পারবো না, কিন্তু সেখানকার উত্তাপ এখানে লাগে। সেখানে যদি
কোনো রোগের প্রাদুর্ভাব হয়, কাঁটাতার সে প্রাদুর্ভাব আটকাতে পারে না, আমাদের এখানে যে প্রাদুর্ভাব আসে এখান থেকেও সে প্রাদুর্ভাব যায়। তাইলে প্রতিবেশী হিসাবে আমাদের কিছু ক্ষেত্রেতে সংযত থাকতে হয়। আমাদেরও আমাদের জীবনশৈলীতে তার অনুশীলন করতে হয়। একজন মন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন, আমরা আজকে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে পাঠিয়েছি, এবং মুখ্যমন্ত্রী বলেছেন হ্যাঁ আপনি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তাকে ডেকেছি, এটা এক্ষুনি ডিলিট করো। কিন্তু এই ঘটনাগুলো থামছে না। আমি শুধু এরকম সাংবিধানিক পদে অবস্থানকারী লোক তারা করছেন তা বলছি না, কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু লোক এরকম আছে ছদ্মবেশে থেকে, তারা আমাদের এই মিশ্র বসবাস, আমাদের ধর্মীয়, সাংস্কৃতিক, ভাষাগত, এবং সামনে উৎসব, কাজে এই ক্ষেত্রেতে সরকারকে আরও বেশি যত্নবান হওয়া দরকার এবং প্রয়োজনে কঠোর হওয়া দরকার। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়া এগুলি করার জন্য রাজ্যের বর্তমান আরক্ষা দপ্তরের যে সাইবার সেল, এটা নামে মাত্র সাইবার সেল। শাসক দলের তাদের খাই মেটানোর জন্য মাঝে মধ্যে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু লোককে ধরে, কিন্তু যারা এইভাবে সম্প্রীতি নষ্ট করছে, নানাভাবে উত্তেজনা তৈরি করছে, এদের বিরুদ্ধে এগুলো নিশ্চুপ, সমোটো এদের কোনো অ্যাকশন নেই। মুখ্যমন্ত্রী বলেছে, স্বীকার করেছেন, হ্যাঁ আপনি তখন সঙ্গে সঙ্গে দেওয়াতে ভালোই হয়েছে, তাকে ডেকে বলা হয়েছে, অর্থাৎ মন্ত্রী সুধাংশু দাসকে, এবং আগামী দিনও দেখবেন। কাজেই মিডিয়ার কাছেও আমাদের আবেদন, আমাদের আজকে এই মেমোরেন্ডাম বা দাবি শুধু সরকারের কাছে না, আপনাদের মাধ্যমে এই সারা রাজ্যের মানুষের কাছেও। ছোট্ট রাজ্য, আমাদের একসাথে থাকতে হবে, একসাথে বাঁচতে হবে। কাজেই আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, আর অর্থনৈতিক দিক থেকেও যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এই ক্ষেত্রেতে সরকারের এই যে নির্লিপ্ততায়, তাদের কোনো ধরনের যে ভবিষ্যৎ সেরকম না থাকার কারণে, এই যে ফ্লাডের সম্পর্কে যা হয়ে গেল, কাজে এ সম্পর্কে মিডিয়ার তরফ থেকেও আপনারা সেরকমভাবে গঠনমূলকভাবে বিষয়গুলো আপনারাও তুলুন, আপনারাও বলুন, তাহলেই আমরা যে উদ্দেশ্যে আমরা গেছি এই উদ্দেশ্য ফলপ্রসূ হতে পারে। ধন্যবাদ।